এই বিষয়গুলো আমরা কোথাও তথ্য পাইনি বা এই বিষয়গুলো আমাদের ক্যালকুলেশনে আমরা বিবেচনায় করতে পারিনি। পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনে ইউএনের তাদের কোনো তথ্যই প্রকাশিত নাই যে তাদের অপারেশন কস্ট কতটুকু, ম্যানেজমেন্ট কস্ট কতটুকু, অর্থাৎ কাজ করতে কত টাকা লাগে, এটার জন্য তার স্টাফ, তার অফিস, এটার জন্য কত টাকা লাগে, সেই ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। এছাড়া যে বিভিন্ন অর্গানাইজেশনের যে স্টাফ বা তাদের অফিস, এই জন্য এই তথ্যগুলো আসলে এর মধ্যে নেই। তবে এইটা আমরা এই কারণে বলেছি যে এই ধরনের কোনো কম্প্রিহেন্সিভ ড্যাশবোর্ড নেই যেখানে গেলে আমি দেখতে পাবো যে কার কাছে কত টাকা, কোন খাতে তার কত টাকা ব্যয় হচ্ছে। এইটা আমাদের গবেষণার একটু লিমিটেশন ছিল, যেটা মাথায় রেখে আমরা পুরো কাজটা করেছি। আমি ফাইন্ডিংসের প্রথম ব্যাপারটা যেটা বলতে চাই যে রোহিঙ্গাদের এই বছরের তহবিল মাত্র এ পর্যন্ত মানে 18 সেপ্টেম্বর পর্যন্ত 38% ফান্ডটা রিপোর্টেড হয়েছে। অর্থাৎ টোটাল যে রোহিঙ্গার যে টাকাটা লাগতো সেই টাকার মাত্র 38%। আমি যদি অ্যামাউন্টটা বলি, 2025 সালে জয়েন্ট রেসপন্স প্ল্যানের মাধ্যমে 934 মিলিয়ন ফান্ড প্রয়োজন ছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র 352 মিলিয়ন ফান্ড তারা পেয়েছে। অর্থাৎ প্রায় 1/3 ফান্ড আসছে। এই রোহিঙ্গা রেসপন্সের টপ ডোনার কারা, মানে কারা বেশি ফান্ড করছে? তো সেই ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে ইউএসএ। আপনাদের কাছে যে এক পাতার কনসেপ্ট নোট আছে সেখানে দেখবেন গত বছর ইউএসএ প্রায় $300 মিলিয়ন তারা বাংলাদেশের জন্য, রোহিঙ্গাদের জন্য তারা ডোনেট করেছিল, কিন্তু এ বছর তারা এটা নামিয়ে এনেছে মাত্র $85। এই ধাক্কাটাই পুরো বাংলাদেশের রোহিঙ্গা রেসপন্সে এসে পড়েছে। ইউএস গভর্নমেন্ট হচ্ছে সর্বোচ্চ, তারা এখনো টপ ডোনার। সেকেন্ড ডোনার ইউরোপিয়ান কমিশন, এবং থার্ড হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। চতুর্থ ডোনার বাংলাদেশ সরকার, আমরা চতুর্থ। এবং এটা যদি $100 প্রায় $12 মতন বাংলাদেশ সরকার এই রোহিঙ্গা রেসপন্সে ডোনেট করছে, অর্থাৎ বাংলাদেশ সরকার সেই টাকাটা দিচ্ছে। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত 263% ফান্ড তারা বাড়িয়েছে এই রোহিঙ্গা রেসপন্সে। এইটা বাংলাদেশ সরকার যেমন 2024 সালে ফান্ড করেছিল মাত্র 11 মিলিয়ন ইউএসডি, কিন্তু বর্তমান পর্যন্ত সেটা প্রায় 40 মিলিয়ন রোহিঙ্গা রেসপন্সে বাংলাদেশের কন্ট্রিবিউশন। তাহলে এই টাকাটা কোথা থেকে এসেছে? আমরা অন্য জায়গায় যদি নাও কথা বলি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার এই ঘাটতিটা নিয়েছে এবং এই ঋণের টাকা এবং কিছু অনুদানের টাকা দিয়ে তারা এই রোহিঙ্গা ক্যাম্প এবং তার যে ক্ষতিগ্রস্ত হোস্ট কমিউনিটি তার জন্য পরিকল্পনা করেছে। বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক থেকে দুইটা প্রজেক্টের জন্য তারা ফান্ড নিয়েছে, একটা আইএসও এবং আর একটা হচ্ছে হেলথ প্রজেক্ট, যেটা আপনারা হয়তো এই বিষয়ে আগেও তথ্য প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো এই বিষয়ে বিস্তারিত জানবেন। 2025 সালে সেটা 263% পর্যন্ত বেড়ে গেছে, এবং এইটা বাংলাদেশ সরকার পূরণ করেছে বিশ্বব্যাংক থেকে তহবিল নেওয়া এবং বাংলাদেশ সরকারের অন্যান্য যে রেভিনিউ আছে। এর পাশাপাশি আমরা যেটা বলেছি যে বিশ্বব্যাংক এই রোহিঙ্গাদের জন্য কিন্তু গ্রান্ট দিয়েছে, তারা ইউএনকে গ্রান্ট দিচ্ছে, জাতিসংঘের বেশ কিছু সংস্থা তাদের কাছ থেকে গ্রান্ট পাচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার নিয়েছে লোন। তো এইটা একটা বৈষম্যমূলক একটা ব্যবস্থা, যে রোহিঙ্গাদের জন্য গ্রান্ট দিলেন আপনি, কিন্তু বাংলাদেশ সরকার স্থানীয় মানুষের জন্য দিল হচ্ছে লোন। তো এইটা ভবিষ্যতে আমাদেরকেই পূরণ করতে হবে এই টাকাটা, কারণ আমাদের আয় টাকা দিয়ে এই কিন্তু ঋণের ব্যয়টা পূরণ করা হবে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে ট্রিপল-আরসি অফিস, শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার থেকে যে প্রকল্পগুলো অনুমোদন হয়েছে সেইটার ড্যাশবোর্ড তাদের রিপোর্ট থেকে দেখতে পাই 63টা প্রজেক্ট তারা অনুমোদন করেছে ট্রিপল-আরসি অফিস ক্যাম্পে বিভিন্ন কাজ করার জন্য। 50% হচ্ছে বিভিন্ন ন্যাশনাল এনজিও, বাংলাদেশের যে ন্যাশনাল এনজিও তাদের, এবং 44 ভাগ যে প্রজেক্ট, সেই প্রজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও, এবং মাত্র 4.8% যেটা হচ্ছে লোকাল এনজিওদের। যে ইন্টারন্যাশনালি বলা হচ্ছে লোকাল অ্যাক্টরদেরকে অগ্রাধিকার দিতে হবে যদি আপনি কম খরচে কাজগুলো করতে চান, কিন্তু এখানে দেখা যাচ্ছে লোকাল এনজিওদের প্রকল্পই নাই। ইন্টারন্যাশনাল এনজিওর তার প্রকল্প হচ্ছে 44%, কিন্তু তার ফান্ড হচ্ছে 63%। এরপর আমি যদি দেখি যে ন্যাশনাল এনজিও, তার প্রকল্প ছিল 50%, কিন্তু তার তহবিল মাত্র 33%। এবং লোকাল এনজিও, তার প্রকল্প হচ্ছে 4.8%, কিন্তু তার তহবিল হচ্ছে 2.5%। অর্থাৎ লোকাল এনজিও
তাদের আসলে তহবিল নাই বললেই চলে, খুব কম সংখ্যক। আমরা রোহিঙ্গাদের কাছ থেকে তথ্য নিয়েছিলাম। তো আমি বলেছি যে এখনো পর্যন্ত 352 মিলিয়ন ফান্ড রিপোর্টেড হয়েছে এবং মোট পপুলেশন হচ্ছে 11,56,000। তাহলে প্রতি রোহিঙ্গার জন্য এখনো পর্যন্ত এসেছে $307। কিন্তু তাদের জন্য প্রতি মাসে তাদের $12 করে তাদের খাবারের জন্য দেওয়া হয়। এর পাশাপাশি অন্যান্য কস্ট মিলে আমরা রোহিঙ্গাদের 6 মাসের হিসাব চেয়েছিলাম যে আপনাদের কতটুকু আপনারা সাহায্য পেয়েছেন। তো দেখা যাচ্ছে যে প্রত্যেক রোহিঙ্গা $91 তারা তহবিল পেয়েছে, যেটা এই মোট ইসের হচ্ছে মাত্র 30 ভাগ। অর্থাৎ রোহিঙ্গাদের কাছে ডাইরেক্ট সেবাটা যাচ্ছে মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ আমরা জানি না। এটা কি তাদের অফিস খরচ? এটা কারণ ইউএনের কোনো তথ্যই কোথাও নাই যে তারা কয় টাকা পেলো, কয় টাকা খরচ করেছে। কিন্তু এই বিষয়গুলো যদি স্থানীয় এনজিওর মাধ্যমে এবং স্বচ্ছতার মাধ্যমে করা যেত, তাহলে এই কম ফান্ডটাও আমরা ব্যবহার করতে পারতাম, যার ফলে আমাদের বাংলাদেশের সরকারের জন্য একটা বড় আমাদের বোঝা হতো না, আমাদের আরো 263% বাজেট বাড়াতে হতো না, আমাদের লোন নিতে হতো না। তো আমরা যেটা বলতে চাই যে স্থানীয় এনজিওদের মাধ্যমে বা লোকাল এনজিওদের মাধ্যমে যদি এই কাজগুলো করা যায়, কম খরচেই এই বিষয়গুলো ব্যবস্থাপনা করা সম্ভব। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে রোহিঙ্গাদের যে আপনারা যে তহবিল পাচ্ছেন, সেইটা কি আপনারা মনে করেন যে আগের মতো আছে না এটা কমেছে? তো 98 ভাগ রোহিঙ্গাই বলেছে যে আমাদের আসলে যে আগের মতো আমরা এখন আর এইড পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না, এটা অনেক কমে গেছে। মাত্র 2% বলেছে যে না, আমার হয়তো সহযোগিতা আগের মতোই আছে। তো সিগনিফিকেন্ট রোহিঙ্গায় তারা মনে করেছে যে এটা আসলে কমে গেছে। আমরা রোহিঙ্গাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কোন ক্ষেত্রে কোন এসেনশিয়াল সেবাটা তাদের সবচেয়ে এখন বড় গ্যাপ দেখা গেছে ক্যাম্পে। 62% রোহিঙ্গা তারা বলেছে, এটা মাল্টিপল কোশ্চেন ছিল, যে শিক্ষা হচ্ছে সবচাইতে বড় তাদের এখন সার্ভিস গ্যাপ তৈরি হয়েছে, যেহেতু লার্নিং সেন্টারগুলো অধিকাংশ লার্নিং সেন্টারগুলো বন্ধ, শুধুমাত্র গেট 5 এটা চলে। এর পাশাপাশি তারা বলেছে যে তারা আগে যে নন ফুড আইটেম পেত বিভিন্ন ধরনের, সেগুলো এখন পাচ্ছে না। 1.5 লক্ষ যে নতুন রোহিঙ্গা আসছে, এই রোহিঙ্গারাও তেমন অতিরিক্ত সুবিধাগুলো পাচ্ছে না, কারণ দিতে পারছে না তহবিল ঘাটতির কারণে। এরপরে নারীদের বিভিন্ন রকমের জেন্ডার বেস ভায়োলেন্স, আমি বলি শিশুদের বিভিন্ন